কেমিক্যাল ক্যালকুলেশন চ্যাপ্টারটা তোমার গার্লফ্রেন্ডের মতো ট্রিট করো। কোশ্চেনটাকে ডিকোড করতে হবে যে কোশ্চেনে কি কি লেখা আছে। তোমার ফার্স্ট কাজ হবে হচ্ছে তুমি রিঅ্যাকশন গুলোকে মুখস্থ করো। কোন রিঅ্যাকশনের কথা এখানে বলা হচ্ছে, রিঅ্যাকশনটা অ্যাকচুয়ালি কি হতে যাচ্ছে, রিঅ্যাকশনটা ব্যালেন্সড আছে কিনা, কার কার মধ্যে রিলেশন যাচ্ছে। প্রত্যেকবার যখন তুমি টেস্ট পেপার সলভ করছো ওখানে নতুন যদি কোনো রিঅ্যাকশন পাও ওটাকে জাস্ট ওই লিস্টে অ্যাড করতে প্রবলেম হয়, কিন্তু এটাকে যদি একটু গার্লফ্রেন্ড ট্রিটমেন্ট দাও তাহলে পরে জিনিসগুলো অনেক ক্লিয়ার হয়ে যাবে। আমাদের সাথে যদি তোমরা প্র্যাকটিস করতে যাও, রেস ব্যাচ আছে তোমাদের জন্য, এখানে আরো অনেক প্র্যাকটিস করানো হবে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু লেটস ইমপ্রুভ 910। আমি তোমাদের কেডি স্যার। তো আমি তোমাদের আজকে যে চ্যাপ্টারটা করাবো ওটা হচ্ছে কেমিক্যাল ক্যালকুলেশন বা রাসায়নিক গণনা। দেখো, তোমরা যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য এটা খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট তার কারণ এটা থেকে দুটা কোশ্চেন আসে 3 মার্কসের কোশ্চেন। আর 3 মার্কসের কোশ্চেন এমন না যে ওটাতে মার্কস কাটা যায়, ওটা তুমি যদি ঠিকঠাক করে করো, ক্যালকুলেশন ঠিকঠাক করে করতে পারো, তুমি ওখানে একদম ফুল মার্কস পেতে পারো। ঠিক আছে, তো এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। তো সামনে কি আসছে, সামনে মাধ্যমিক আছে, কিন্তু মাধ্যমিকের আগেও কি আছে, টেস্ট আছে। তো টেস্টে তোমাদেরকে খুব ভালো একটা রেজাল্ট করতে হবে। ঠিক আছে, তো আজকে এই ভিডিওটা করার সাথে সাথে আমি তোমাদেরকে একটা জিনিস বলবো যে হ্যাঁ, কি করে তুমি টেস্টে ভালো মার্কস পেতে পারো। ঠিক আছে, টোটাল দেখো, ফিজিক্যাল সায়েন্স এমন একটা সাবজেক্ট যেটাতে তুমি 100-এ 100 পেতে পারো। তুমি একদম 100-এ 100 পেতে পারো, কিন্তু তোমাকে একটুখানি ভালোভাবে খেটে পড়াশোনা করতে হবে। হার্ড ওয়ার্ক, শুধুমাত্র হার্ড ওয়ার্ক না, স্মার্ট ওয়ার্কও করতে হবে। জিনিসগুলো বুঝতে হবে যে হ্যাঁ, তুমি কিভাবে করলে তোমার 100-এ 100 আসতে পারে। তো আজকে যে কোশ্চেন গুলো করাবো, দেখো এখানে যে কোশ্চেন গুলো করাবো এগুলো তো অবভিয়াসলি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু আমরা প্রত্যেকটা কোশ্চেনের অ্যাপ্রোচটাকে বোঝার চেষ্টা করব। যদি কোনো কারণে আমাকে পরীক্ষায় এমন কোনো কোশ্চেন দিয়ে দিল যে কোশ্চেনটা আমি আগে কখনো করিনি, তাহলে ওই কোশ্চেন গুলোকে কি করে সলভ করব। ঠিক আছে, তো আজকের গুলো ইম্পর্টেন্ট, প্লাস আজকে এই ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো কিভাবে সলভ করছি বা কিভাবে এটার অ্যাপ্রোচ হওয়া দরকার, যে এটাকে সলভ করার জন্য আমার মাথায় কি কি বিষয় আসা দরকার। যেরকম আমাকে পিরিয়ডিক টেবিল জানতে হবে যে কেমিক্যাল ক্যালকুলেশন এই চ্যাপ্টারটা করার জন্য তোমাকে কি জানতে হবে, পিরিয়ডিক টেবিল জানতে হবে। আর যেই রিঅ্যাকশনের কথা বলছে ওই রিঅ্যাকশনটা তোমাকে জানতে হবে। দেখো, পরীক্ষায় কিন্তু তোমাকে এই জিনিসটা দেওয়া থাকবে না। কেমিক্যাল ক্যালকুলেশনের যে রিঅ্যাকশনস গুলো আছে ওই রিঅ্যাকশনস গুলো তোমাকে পরীক্ষায় দেওয়া থাকবে না, তাহলে পরীক্ষায় বসে তোমাকে ওই রিঅ্যাকশন গুলো নিজে লিখতে হবে। তো এই রিঅ্যাকশন গুলো তোমাকে আগে থেকে পড়ে যেতে হবে। তো এরকম কয়েকটা ইম্পর্টেন্ট রিঅ্যাকশন তোমাকে মাথায় রাখতে হবে। প্লাস যে জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে ওটা হচ্ছে পিরিয়ডিক টেবিল। কেন পিরিয়ডিক টেবিল না, পিরিয়ডিক টেবিল থেকে আমরা কি বের করতে পারবো, মলিকিউলার ওয়েট বের করতে পারবো, কোনো আণবিক ভর যেটা ওটা আমরা বের করতে পারবো। ঠিক আছে, আণবিক ভর বলো, দেন মোল থেকে আমরা 1 মোলের আয়তন যেরকম 22.4 লিটার হয়, কখন হয়, এসটিপি তে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। এই জিনিসগুলো তোমাকে কয়েকটা ফ্যাক্ট যেটা জানতে হবে, এটা তোমাকে কোয়েশ্চেন করাতে করাতে আমি বলছি। তো যারা সিরিয়াস, যারা 2026-এ মাধ্যমিক পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতে চাও, তারা এই ভিডিওটা টোটালটা দেখো। ঠিক আছে, তো আমাদের সাথে যদি তোমরা প্র্যাকটিস করতে যাও তার জন্য কি আছে, রেস ব্যাচ আছে তোমাদের জন্য। এখানে আরো অনেক প্র্যাকটিস করানো হবে, আরো বেশি বেশি করে কোয়েশ্চেন প্র্যাকটিস করানো হবে। তোমাদেরকে বলবো এই কেমিক্যাল ক্যালকুলেশন চ্যাপ্টারটা তোমরা যত প্র্যাকটিস করবে তত ক্লিয়ার হবে। আজকে তোমাদেরকে আমি কি বলবো না, তোমাদেরকে অ্যাপ্রোচটা বলবো যে হ্যাঁ, কি করে করতে হবে। তারপর তোমরা নিজেরা টেস্ট পেপার থেকে প্র্যাকটিস করতে পারো। আর তোমরা যদি আমাদের সাথে প্র্যাকটিস করতে চাও, রেস ব্যাচ আছে, রেস ব্যাচে আমরা এখানে অনেক প্র্যাকটিস করাবো, তোমরাও করতে পারো। ঠিক আছে, নেক্সট ফার্স্ট যে কোশ্চেনটা আছে এখানে কি লেখা আছে, দেখো প্রথমে কোশ্চেনটা ভালো মতন বোঝো, কোশ্চেনটাকে ডিকোড করতে হবে যে কোশ্চেনে কি কি লেখা আছে। কোশ্চেনে কি লেখা আছে না, 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তীব্রভাবে উত্তপ্ত করলে কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে। তাহলে প্রথম কথা হচ্ছে, ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমি উত্তপ্ত করি তাহলে কি উৎপন্ন হবে। ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমি উত্তপ্ত করি তাহলে আমি কি কি পাবো, কি কি পাচ্ছি আমি। বিক্রিয়ক পদার্থ কি কি আছে, বিক্রিয়ক পদার্থ হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট CaCO3। এটাকে যদি আমি উত্তপ্ত করি, এটার থেকে আমি কি পাবো, এক তো পাবো CO2, আরেকটা কি পাবো, ক্যালসিয়াম অক্সাইড CaO পাবো। ঠিক আছে, এই দুটো জিনিস বুঝতে পারলাম। এবার আমার কাজ হবে এখানে এই রিঅ্যাকশনটা ব্যালেন্সড আছে কিনা। তাহলে ফার্স্ট আমাকে কি দেখতে হবে, কোনো একটা কোশ্চেন পড়ে আমাকে বুঝতে হবে এখানে কোন রিঅ্যাকশনের কথা বলা হচ্ছে।
তাহলে এখানে আমরা দেখলাম ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমি উত্তপ্ত করি মানে যদি হিট দিই, এখানে এরকম করে লেখে, তাহলে হিট দিলে কি উৎপন্ন হচ্ছে? কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে আর ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হচ্ছে। এবার কথা হচ্ছে আমাকে দেখতে হবে এই রিঅ্যাকশনটা ব্যালেন্সড কিনা। তো ব্যালেন্সড কিনা দেখি, এখানে ক্যালসিয়াম কটা আছে? একটা। এখানেও কয়টা ক্যালসিয়াম আছে? একটা ক্যালসিয়াম। কার্বন কটা আছে? কার্বন একটা, এখানেও কার্বন একটা। অক্সিজেন কটা আছে? অক্সিজেন পরমাণু তিনটা আছে। আর এখানেও অক্সিজেন পরমাণু কটা আছে? একটা, দুটা, তিনটা। তার মানে এই যে রিঅ্যাকশনটা আছে, এই রিঅ্যাকশনটা কি হয়ে যাচ্ছে? একটা ব্যালেন্সড রিঅ্যাকশন। এই রিঅ্যাকশনটা কি হয়ে যাচ্ছে? এটা একটা ব্যালেন্সড রিঅ্যাকশন হয়ে যাচ্ছে। এত অবধি ক্লিয়ার? এতটুকুনে কারো কোনো রকম প্রবলেম আছে? দেখে নাও, ঠিক আছে? এরপর আমাকে দেখতে হবে রিঅ্যাকশন হয়ে গেল, সমতা বিধান হয়ে গেল। এবার আমাকে দেখতে হবে কি থেকে কি উৎপন্ন করতে বলছে। আমাকে বলছে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তীব্রভাবে উত্তপ্ত করলে কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হবে বা পাওয়া যাবে। তার মানে ক্যালসিয়াম কার্বনেটের সাথে কার রিলেশনের কথা বলছে? ক্যালসিয়াম অক্সাইডের কথা বলছে। ঠিক আছে, কোশ্চেনটা পড়ো আরেকবার দেখে নাও। 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তীব্রভাবে উত্তপ্ত করলে কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে। তার মানে 10 গ্রাম ক্যালসিয়াম ক্যালসিয়াম কার্বনেটের সাথে কার রিলেশন আছে? ক্যালসিয়াম অক্সাইডের রিলেশন। তাহলে এখানে আমরা কি করব? এর আণবিক ভরটা বের করব। এর আণবিক ভর কত হবে? দেখো এই কোশ্চেন গুলো না তোমরা দুই একবার প্র্যাকটিস করতে করতে বুঝে যাবে যে কয়েকটা কমন কম্পাউন্ড থাকে, যেরকম এটা আছে CaCO3। এটা প্র্যাকটিস করতে করতে তোমাদের মাথায় চলে আসবে CaCO3 এর আণবিক ভর কত হয়? 100 হয়। কিন্তু কথা হচ্ছে এটা আমাকে বের করতে হবে। এখানে আমাকে দেওয়া আছে ক্যালসিয়াম কত? 40 গ্রাম, কার্বন কত? 12 গ্রাম, অক্সিজেন কত আছে? 16 গ্রাম। এগুলো আমাকে দেওয়া আছে, কিন্তু পরীক্ষায় এমন অনেক সময়ই দেখা যায়, মানে অনেক সময়ই দেখা যায় যে কি হচ্ছে, এই ভ্যালুগুলো আমাকে দেওয়া থাকে না। তো যখন আমাকে এই ভ্যালুগুলো দেওয়া থাকবে না তখন আমি কি করব? তার জন্য আমাকে পিরিয়ডিক টেবিল জানতে হবে। যেরকম ক্যালসিয়াম বেশিরভাগ ক্ষেত্রে ডাবল করলে হয়ে যায়, কিছু কিছু ক্ষেত্রে ডাবল করলে হয় না। ওই জিনিসগুলো আমাকে মাথায় রাখতে হবে। পরের কোশ্চেন গুলোতে আমি ওটাই আরো ভালো করে ডিসক্রাইব করছি। এখানে কি আছে? যেরকম ক্যালসিয়াম আছে, তাহলে ক্যালসিয়ামকে যদি আমি কাউন্ট করি, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, দেন ক্যালসিয়াম। তাহলে ক্যালসিয়াম 20 নম্বরে আছে। তাহলে ওর নাম্বার অফ প্রোটন 20 আর ওর ভর সংখ্যা কত হবে? ডাবল করলে 40। বেশিরভাগ ক্ষেত্রে ডাবল করলে হয়ে যায়, বাট কিছু কিছু ক্ষেত্রে ডাবল করলে হয় না, যেগুলো তোমাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে? ক্যালসিয়ামকে ডাবল করলে 40 হচ্ছে। তাহলে এখানে ক্যালসিয়াম আছে, ক্যালসিয়ামের 40 প্লাস কার্বনের কত হয়? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন 6 এর ডাবল করলে 12। তাহলে কার্বনের কত হবে? 12। অক্সিজেনের কত আছে? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন 8 যদি হয় 8 এর ডাবল করলে 16। কিন্তু কথা হচ্ছে অক্সিজেন কটা আছে? অক্সিজেন পরমাণু 3টা আছে। তার মানে 16 কে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে অ্যান্সার কত আসবে? 40 প্লাস 12 প্লাস 48 প্লাস করলে পরে কত আসবে? 100 গ্রাম। তাহলে 100 গ্রাম। এত অবধি বুঝতে পারছো? তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হচ্ছে না? ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়ামের কত হবে? ক্যালসিয়ামের 40 হবে আমরা জানি। অক্সিজেনের কত হবে? অক্সিজেনের 8 হয়, ডাবল করলে 16 হবে। তাহলে এখানে 16 হচ্ছে। তাহলে এখানে কি আছে? ক্যালসিয়াম অক্সাইড 40 প্লাস 16 কত হবে? 56 এত গ্রাম। এতটুকুন বুঝতে পারছো কিনা তোমরা বল? ঠিক আছে, কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে? 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হচ্ছে। তাহলে এই জিনিসটাই আমরা নেক্সট পেজে করি। তাহলে দেখো আমাকে বলেছে হচ্ছে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হবে, এটা আমাকে জিজ্ঞাসা করছে। জিজ্ঞাসা যেটা করছে ওটা আমরা ফার্স্টে ইকুয়েশনে দেখি যে ইকুয়েশনে কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হচ্ছে। আমরা ইকুয়েশন থেকে কি নিব? ইনফরমেশন নিব, ডেটা কালেক্ট করব। এখানে কি আছে?
ইনফরমেশন কি দেওয়া আছে ইকুয়েশনের মধ্যে, যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কি উৎপন্ন হচ্ছে, 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হচ্ছে। এত অবধি ক্লিয়ার? কোন রকম কনফিউশন? নেক্সট, তাই 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে 56 গ্রাম কি উৎপন্ন হচ্ছে, ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হচ্ছে। তাহলে আমরা লিখি, কি লিখবো, 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কি উৎপন্ন হয়, 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয়। ঠিক আছে? তাহলে 1 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কত গ্রাম উৎপন্ন হবে? দেখো, 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে যদি 56 গ্রাম উৎপন্ন হয়, তাহলে 1 গ্রাম থেকে কি উৎপন্ন হবে? অবভিয়াসলি কম উৎপন্ন হবে। আর যদি কম উৎপন্ন হয় তাহলে কি হবে? ভাগ হবে। এটা আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি, ক্লাস 3 এর থেকে আমরা এই ঐকিক নিয়ম শিখে এসেছি। তো এখানে কি হবে, 1 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কি হবে, কম গ্রাম সিএও উৎপন্ন হবে। এত ক্লিয়ার? আমাকে বলেছে কত গ্রাম থেকে উৎপন্ন করতে, আমাকে বলেছে হচ্ছে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে উৎপন্ন করতে। তাহলে 1 গ্রাম থেকে কত উৎপন্ন হয়, কম গ্রাম ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয়। তাহলে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কত গ্রাম উৎপন্ন হবে, বেশি গ্রাম উৎপন্ন হবে। কার রেসপেক্টে চেক করব, 1 এর রেসপেক্টে চেক করব। দেখো, 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয়, তাহলে 1 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কম উৎপন্ন হবে, 10 গ্রাম থেকে কি হবে, বেশি উৎপন্ন হবে। তার মানে 56 ইন্টু 10 ডিভাইডেড বাই 100, কাটলে পরে 10 আসবে। আচ্ছা, 10টাকে যদি এখানে রাখি তাহলে পয়েন্ট লিখে দিতে পারবো, তাহলে কত আসবে, 5.6 গ্রাম সিএও উৎপন্ন হবে। তাহলে অ্যান্সার কোথায় আছে, বি নাম্বার অপশন হবে আমাদের অ্যান্সার, 5.6 গ্রাম। এত অবধি বুঝতে পারছো? ইজি ছিল। তাহলে তোমাকে কি কি জানতে হবে, প্রথম তো কোশ্চেনটা পড়ে তোমাকে বুঝতে হবে যে কোন রিঅ্যাকশনের কথা এখানে বলা হচ্ছে, রিঅ্যাকশনটা অ্যাকচুয়ালি কি হতে যাচ্ছে। দেন রিঅ্যাকশন লেখার পর রিঅ্যাকশনটা ব্যালেন্সড আছে কিনা এটা আমাকে চেক করতে হবে, 2 নাম্বার কাজ। 3 নাম্বার কাজ কি হবে, কার কার মধ্যে রিলেশন চাচ্ছে, ওই রিলেশনটা বের করব, যে হ্যাঁ রিলেশন কার কার মধ্যে আছে। এখানে যেরকম ক্যালসিয়াম কার্বনেটের সাথে ক্যালসিয়াম অক্সাইডের রিলেশন চাচ্ছে, তো এই জিনিসটা বুঝে গেলাম। তারপরে আমাকে দেখতে হবে যে হ্যাঁ ওটা কি করে বের করব। তো বের করার জন্য আমরা ফার্স্টে ইকুয়েশন থেকে কি করব, ডাটা কালেক্ট করব, ইনফরমেশন নিব, দেন ওই ইনফরমেশনের রেসপেক্টে যেটা আমাকে বের করতে বলছে ওটা আমি বের করব। এত অবধি ক্লিয়ার? তাহলে কতগুলো কাজ হলো, ফার্স্ট ইকুয়েশন, দেন চেক করব ইকুয়েশনটা ব্যালেন্সড কিনা, দেন আমরা কি বলবো কার কার মধ্যে রিলেশন আছে ওটা দেখবো, দেন ওই রিলেশন থেকে ইনফরমেশন বের করব, দেন ওটাকে সলভ করব। এটা হচ্ছে বেসিক জিনিস, যে হ্যাঁ আমার অ্যাপ্রোচ এটা হবে। তাহলে কি স্যার এইভাবেই সব করতে পারবো? হ্যাঁ, তোমাকে একটুখানি প্র্যাকটিস করতে হবে, জিনিসগুলো প্র্যাকটিস না করলে পরে গুলিয়ে যাবে। কেমিক্যাল ক্যালকুলেশন যেমন একটুখানি অনেকের টাফ লাগে, কিন্তু জিনিসটা টাফ না, তোমার জাস্ট প্র্যাকটিস। ল্যাক অফ প্র্যাকটিসের জন্য অনেকে কি হয় যে ভয় পায়, ভয়ই অনেকে প্র্যাকটিস করে না। তো আমি তোমাদেরকে বলবো প্র্যাকটিস করো, বারবার ঘুরিয়ে পেঁচিয়ে একই কোশ্চেন জিজ্ঞাসা করে, নয়তো তুমি আন্দাজ করতে পারবে এরকমই কোশ্চেন জিজ্ঞাসা করে। তো তোমার ফার্স্ট কাজ হবে হচ্ছে তুমি রিঅ্যাকশন গুলোকে মুখস্থ করো, যে হ্যাঁ কোন রিঅ্যাকশন গুলো তোমার পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, এরকম 10টা রিঅ্যাকশন ভালো করে মনে রাখো, মনে করলে দেন টেস্ট পেপার সলভ করার সময় একটা একটা করে রিঅ্যাকশন ওটার মধ্যে অ্যাড করতে থাকো। তোমার একটা যে এরকম যাতে থাকে যে হ্যাঁ এই 10টা রিঅ্যাকশন খুব ইম্পর্টেন্ট, এই 10টা রিঅ্যাকশন তোমার একদম মুখস্থ আছে। দেন কি করছো, প্রত্যেকবার যখন তুমি টেস্ট পেপার সলভ করছো ওখানে নতুন যদি কোনো রিঅ্যাকশন পাও ওটাকে জাস্ট ওই লিস্টে অ্যাড করতে থাকো। এভাবে করতে হবে। এই জিনিসগুলো না করলে পরে পরীক্ষায় এমনও কোশ্চেন চলে আসতে পারে যেগুলো তুমি জানোই না। তো তোমাকে প্র্যাকটিস তো করতেই হবে, রিঅ্যাকশন গুলোর সাথে তোমার পরিচিতি করতে হবে, যে হ্যাঁ এই রিঅ্যাকশনটা তোমার চেনা চেনা লাগছে, এটা এটা হতে পারে, এই রিঅ্যাকশন থেকে এটা উৎপন্ন হতে পারে, এই পদার্থ থেকে এটা উৎপন্ন হতে পারে। তো ক্লিয়ার এতটুকু জিনিস? নেক্সট কোশ্চেন, নেক্সট কি আছে, এসটিপি তে 2.24 লিটার CO2 এর ভর কত? দেখো এটা একদম ইজি কোশ্চেন, এটা হয়তো 2 মার্কস এর কোশ্চেন, হয়তো 1 মার্কস এর কোশ্চেন আসবে। এই ইজি কোশ্চেন গুলো একটুখানি দেখে নাও। এখানে কি আছে, এসটিপি তে 2.24 লিটার CO2 এর ভর কত? তো প্রথম কথা হচ্ছে CO2 যদি লিখি, এখানে CO2 লিখছি, তাহলে CO2 এর ভর কত হয় আমরা যদি চেক করি, এর আণবিক ভর কত হবে,
কার্বনের কত হয় 12, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন 6, 6 ডাবল করলে 12। অক্সিজেনের কত হবে, অক্সিজেনের 8, 8 ডাবল করলে 16। কটা অক্সিজেন পরমাণু আছে, দুটা, তার মানে 2 দিয়ে গুণ করব। তার মানে এখানে কত হচ্ছে 12 প্লাস 32 আসবে কত 44। তাহলে 44 গ্রাম, 44 গ্রাম মানে কত, 44 গ্রাম মানে হচ্ছে 1 মোল। ঠিক আছে, 1 মোল কার্বন ডাই অক্সাইড গ্যাসের ভর কত হচ্ছে 44 গ্রাম। আর 1 মোল মানে কত, এসটিপি তে 1 মোলের আয়তন হচ্ছে 22.4 লিটার। কিসে, এসটিপি তে। তাহলে দেখো ইনফরমেশন আমরা কি কালেক্ট করলাম, যে CO2 এর ভর কত 44 গ্রাম, CO2 মানে 1 মোল, 1 মোল মানে কত 22.4 লিটার। কখন, এসটিপি তে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার আর প্রেসার। তাহলে এখান থেকে আমরা বের করতে পারি যে 22.4 লিটার CO2 এর ভর হচ্ছে 44 গ্রাম। তাহলে 1 লিটার CO2 এর ভর কত হবে, কম হবে 22.4 গ্রাম। তাহলে আমাকে বলো 2.24, তাই আছে না, 2.24 লিটার CO2 এর ভর কত হবে, 44 ইন্টু 2.24 ডিভাইডেড বাই 2.4। তাহলে এখান থেকে আমরা কি করব, উপর থেকে পয়েন্ট তুলবো, নিচে 100 আসবে, নিচ থেকে পয়েন্ট তুলবো, উপরে 10 আসবে। 224 কাটাকাটি যাবে, 10 দিয়ে এটাকে কাটলে 10 আসবে। তাহলে 44 ডিভাইডেড বাই 10 মানে কত 4.4 গ্রাম। এত অব্দি ক্লিয়ার, বুঝতে পারছো? তাহলে এসটিপি তে 2.24 লিটার CO2 এর ভর কত হবে 4.4 গ্রাম। এটাতে কোথাও কোন রকম কনফিউশন আছে, একবার দেখে নাও ভালো মতন। দেখো এই জিনিসগুলো যত প্র্যাকটিস করবে তত ক্লিয়ার হবে, মোদ্দা কথা। ঠিক আছে, টোটাল সাবজেক্টটা যদি তোমার এটার সাথে না একটা আলাদা, যেরকম এই কেমিক্যাল ক্যালকুলেশন চ্যাপ্টারটা তোমার গার্লফ্রেন্ডের মতো ট্রিট করো। কেন, তার কারণ হচ্ছে একে এত বেশি প্রায়োরিটি দাও যে হ্যাঁ খুব বারবার এই জিনিসটা করতেছে, কারণ এটা টাফ আছে, এটা মানতে হবে যে কেমিক্যাল ক্যালকুলেশন জিনিসটা অনেক সময় প্রবলেম হয়, কিন্তু এটাকে যদি একটু গার্লফ্রেন্ড ট্রিটমেন্ট দাও তাহলে পরে জিনিসগুলো কি হবে, অনেক ক্লিয়ার হয়ে যাবে যে হ্যাঁ যত প্র্যাকটিস করবে তত ক্লিয়ার হবে, যত প্রায়োরিটি দিবে জিনিসটাকে তত জিনিসটা কি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট এরপরে কি আছে, অ্যামোনিয়াম সালফেট। এটা কি আছে, অ্যামোনিয়াম সালফেট। আচ্ছা কোশ্চেনটা একবার পড়ে নাও, তোমাদেরকে বলছি কোশ্চেনটা একবার পড়ো, বোঝার পর কোশ্চেনটা পড়ার পর বোঝার চেষ্টা করো যে হ্যাঁ রিঅ্যাকশন কি হতে পারে। ঠিক আছে, দেখে নিছো অ্যামোনিয়াম সালফেটকে কস্টিক সোডা দ্রবণ সহ কি করতেছি, উত্তপ্ত করতেছি। তাহলে এত গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন হবে। ঠিক আছে, তাহলে দেখো প্রথম কথা হচ্ছে অ্যামোনিয়াম সালফেটকে যদি আমি কস্টিক সোডা সহ উত্তপ্ত করি, এবার কথা হচ্ছে কস্টিক সোডা কি, আমাকে রিঅ্যাকশন বুঝতে হবে, ফার্স্ট কাজ হবে আমার রিঅ্যাকশন বোঝা। তাহলে এখানে কস্টিক সোডাটা কি, কস্টিক সোডা হচ্ছে NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড কে কি বলে, কস্টিক সোডা। ঠিক আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড কে কি বলবো, কস্টিক সোডা। অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম সালফেটের সংকেত কি হবে, NH4 হোল টুয়াইস SO4। এবার অনেকে বলবে স্যার অ্যামোনিয়াম সালফেট এটাই যে হবে, আপনি কি করে বুঝলেন, NH4 হোল টুয়াইস SO4 এটাই যে হবে ইসেটা সংকেতটা, এটা আপনি কি করে বুঝলেন? তাহলে তো আপনি স্যার দেখে এসছেন বইয়ের থেকে, তারপরে এটা বলে দিচ্ছেন এখন, তা আমরা কি করে মনে রাখবো? দেখো এই জিনিসটা কি হচ্ছে, NH4 হোল টুয়াইস SO4। হ্যাঁ জিনিসটা তো তোমাকে মনে রাখতেই হবে, কিন্তু কি করে হচ্ছে এটা আমি বলছি। দেখো NH4 আমরা পড়েছিলাম NH4 প্লাস, এর সাথে রিঅ্যাক্ট করে কে SO4 2-। এবার আমরা ক্লাস 6 এ পড়ে এসেছিলাম, 6 ক্লাস 7 এ পড়ে এসেছি যে কোনো একটা আয়নের যোজ্যতা কত হয়, কোনো একটা আয়নের যোজ্যতা কি হবে, আধানটাই ওর যোজ্যতা হবে। তাহলে এর কি হবে 1 হবে, এর কত হবে 2 হবে।
দেন কি হবে, এটা ক্রস হবে, এই যে ক্রস হলো, ক্রস হওয়ার পর তাহলে কি লিখবো, তাহলে আমরা লিখবো হচ্ছে NH4 হোল টুয়াইস SO4। আমি এভাবে মনে রাখছি, ঠিক আছে। রিঅ্যাকশন এভাবে অ্যামোনিয়া সালফেট, অ্যামোনিয়াম সালফেট এখানে উৎপন্ন হবে, ঠিক আছে। NH4 প্লাস SO4 2 মাইনাস, দেন যোজ্যতা, দেন এখান থেকে যৌগটা গঠন হলো। এই জিনিসটা যদি তোমাদের জন্য রাখতে চাই, রাখা পসিবল হবে না। আচ্ছা ঠিক আছে, এই জিনিসটা একবার লিখে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে। এবার দেখো NH4 হোল টুয়াইস SO4 আছে, এর সাথে কার রিঅ্যাকশন হচ্ছে না, রিঅ্যাকশন হচ্ছে NaOH। NaOH রিঅ্যাকশন হওয়ার পরে কি উৎপন্ন হবে, রিঅ্যাকশন হওয়ার পরে কি উৎপন্ন হবে, এই সোডিয়ামটা SO4 এর সাথে রিঅ্যাক্ট করবে, মানে যৌগ গঠন করবে। কি ফর্ম হবে, Na2SO4। Na2SO4 কথা হচ্ছে Na2SO4 আমি বুঝলাম কি করে, Na2SO4 উৎপন্ন হবে। আমরা জানি সোডিয়াম কি করে, সোডিয়াম Na+ ফর্ম করে, আর SO4 কি হয়, SO4 2 মাইনাস হয়। এরও যোজ্যতা কত হবে 1, এর যোজ্যতা কত হবে 2, ক্রস করলে পরে কি হবে Na2SO4। এইভাবে আমরা রিঅ্যাকশনের যে সংকেতগুলো আছে, যে যৌগগুলোর সংকেত আছে, এগুলো আমরা ডিসাইড করি যে হ্যাঁ কি হবে। Na2SO4 হলো, Na2SO4 এর সাথে কি উৎপন্ন হবে, অ্যামোনিয়া উৎপন্ন হবে, ঠিক আছে। Na2SO4 অ্যামোনিয়া উৎপন্ন হলো, আর কি উৎপন্ন হবে, আর হচ্ছে জল উৎপন্ন, ঠিক আছে। এবার কথা হচ্ছে এটা তো তোমাকে রিঅ্যাকশনটাকে ব্যালেন্সড করতে হবে। ব্যালেন্স যদি হয়, এখানে Na2 আছে, তার মানে সোডিয়ামের আগে এখানে 2 বসাবো। অক্সিজেন কটা আছে, অক্সিজেন এখানে 2টা, এখানে 4টা 6টা আছে, এখানে 4টা আছে, এখানে যদি 2 দিয়ে দিই তাহলে 6টা হয়ে যাবে। দেখো এখানে কটা আছে অক্সিজেন, 2টা 4টা 6টা, এখানে কটা ছিল 4টা, আর একে 5টা, এখানে যদি 2 দিয়ে দিই তাহলে কটা হয়ে গেল, এখানে 2টা, এখানে 4টা, 6টা হয়ে গেল। কিন্তু এটা ম্যাচ করতে গিয়ে আমরা কি দেখলাম, এখানে হাইড্রোজেন কটা হয়ে গেল, হাইড্রোজেন আছে 2টা, আর এখানে কটা আছে 8টা, তাহলে 8টা আর 2টা 10টা হয়ে গেছে। আর এখানে হাইড্রোজেন কটা আছে, হাইড্রোজেন আছে এখানে 4টা, এখানে 3টা, তাহলে এখানেও যদি একটা 2 দিয়ে দিই তাহলে কি হবে, এখানে 4টা, এখানে 6টা, 10টা, ব্যাস ব্যালেন্সড ইকুয়েশন, ঠিক আছে। কোনো রকম কনফিউশন নেই এটা নিয়ে, এটা হচ্ছে ব্যালেন্সড ইকুয়েশন। ব্যালেন্সিং এভাবে করতে হয়, ক্লাস 6-7 এ তোমাদের ব্যালেন্সিং শেখানো হয়, সমতা বিধান। তো সমতা বিধানটাকে এখন একটু প্র্যাকটিস করো। আমি জানি 7-8 এ করার পরে 9 এ অতটা সমতা বিধান খুব কম থাকে, 9 এ রিঅ্যাকশন বেশিরভাগ মুখস্থই করতে হয়, কিন্তু এখানে তোমাকে রিঅ্যাকশনের জন্য সমতা বিধান করতে হবে, ঠিক আছে। এতটুকুন হলো। এবার আমরা কি হলো, দেখো আমাদের রিঅ্যাকশন হয়ে গেল, রিঅ্যাকশন সমতা বিধান হয়ে গেল। এবার আমরা কি করব, এবার আমরা দেখবো কার সাথে কার রিঅ্যাকশন রিলেশন আছে। অ্যামোনিয়াম সালফেটকে কস্টিক সোডা দ্রবণ সহ উত্তপ্ত করে এত গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন হয়, তাহলে অ্যামোনিয়ার সাথে রিলেশন আছে কার, এত গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন হবে, তাহলে কার সাথে কার রিলেশন, অ্যামোনিয়ার সাথে অ্যামোনিয়াম সালফেটের রিঅ্যাকশন। তাহলে উৎপন্ন হচ্ছে অ্যামোনিয়া, এর সাথে কার রিলেশন আছে, অ্যামোনিয়াম সালফেটের রিলেশন আছে। তাহলে অ্যামোনিয়াম সালফেট যদি চেক করি তাহলে এখানে কত হবে, নাইট্রোজেনের এখানে 14 দেওয়া আছে, আপাতত যেটা দেওয়া আছে ওটা ইউজ করো, যেখানে আলাদা হবে ওটা আমি বলে দেবো, ঠিক আছে। নর্মালি এটা ডাবলই হচ্ছে। নাইট্রোজেনের ক্ষেত্রে কি হয়, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন 7 আছে, তাহলে ডাবল করলে 14 হবে। তো আপাতত এখানে এটাই করি যে 14 আছে, প্লাস হাইড্রোজেনের কত হবে, হাইড্রোজেনের 1 × 4 হবে, 1 × 4, কিন্তু টোটাল জিনিসটা দুবার আছে, 2 × হবে, প্লাস সালফারের কত হবে, সালফারের যদি আমি চেক করি তাহলে ওর পারমাণবিক সংখ্যা হয় 16, তাহলে ওর ভর সংখ্যা হবে 32, ডাবল 32, প্লাস অক্সিজেনের কত হয়, অক্সিজেনের হচ্ছে 8টা, পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, তাহলে ডাবল করলে 16। এবার কথা হচ্ছে 16 এর সাথে 4 মাল্টিপ্লাই করতে হবে, 16 এর সাথে 4 মাল্টিপ্লাই করব, ঠিক আছে। তাহলে এই টোটালটা যদি ক্যালকুলেট করি তাহলে কত হবে, 2 হবে, 14 হবে, প্লাস 4 হবে, প্লাস 32 হবে, প্লাস এখানে কত হচ্ছে 4 6 24 এর 4 হাতে 2 6 64। এত অবধি ক্লিয়ার। দেন এখান থেকে কত আসবে, 14 4 18, 18 দুগুণে কত হবে 36, 36 প্লাস 32 প্লাস 64,
তাহলে টোটাল কত আসতেছে প্লাস করে নাও 30 30 60 হচ্ছে 30 30 60 60 60 120 120 130 132 তাহলে 132 তাহলে 132 গ্রাম কি হচ্ছে অ্যামোনিয়াম সালফেট লাগে কত গ্রাম অ্যামোনিয়া তৈরি করতে না অ্যামোনিয়া যদি দেখি তাহলে এখানে কত হবে 14 প্লাস হাইড্রোজেনের 1 into 3 আর টোটাল জিনিসটা কতটা আছে সামনে 2 আছে তাহলে 2 হবে তাহলে 2 14 3 17 হবে 14 প্লাস 3 কত হবে 17 17 2 যা কত হবে 34 ব্যাস এইবার আমাদের ঐকিক নিয়ম দেখো আমাদের অঙ্ক কিন্তু এখানেই কমপ্লিট এরপর যেটা আছে ওটা বাচ্চাদের জিনিস কি আছে 34 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে 132 গ্রাম অ্যামোনিয়াম সালফেট লাগে তাহলে 6.80 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট লাগবে দেখো 34 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে 34 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট লাগে 132 গ্রাম কি লাগে অ্যামোনিয়াম সালফেট লাগে তাহলে 1 গ্রাম NH3 উৎপন্ন করতে কি হবে কম গ্রাম অ্যামোনিয়াম সালফেট লাগবে তাহলে কম গ্রাম কি লাগবে অ্যামোনিয়াম সালফেট লাগবে এবার আমাকে উৎপন্ন করতে বলছে কত আমাকে উৎপন্ন করতে বলছে 6.80 গ্রাম তাহলে 6.80 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে 6.80 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট লাগবে বেশি মানে গুণ 132 into 6.80 ডিভাইডেড বাই 34 এখান থেকে যদি পয়েন্ট তুলি তাহলে এখানে কত আসবে 100 0 দিয়ে 0 কাটবো 34 এর ডাবল করলে পরে 68 হয় ব্যাস এখানে কাটতে পারি বাট কাটবো না আমরা কি করব 2 দুগুণ 4 করে দেব 3 দুগুণ 6 করে দেব 2 করে দেব ডিভাইডেড বাই 10 করে দেব তার মানে কত 26.4 আমি কাটাকাটি করতে পারতাম 2 দিয়ে 10 কে কাটতে পারতাম বাট কাটলে পরে 5 আসতো দেন 132 কে আবার 5 দিয়ে ডিভাইড করতে লাগতো আমি অত খাটবই না আমি গুণ করে দেবো আবার ভাগ করার থেকে গুণ করা ইজি লাগে তাহলে গুণ করে দেবো 2 দুগুণ 4 হবে 3 দুগুণ 6 হবে 2 অক্ষে 2 হবে নিচে কত আছে 10 আছে তার মানে এক ঘর আগে পয়েন্ট বসে যাবে তাহলে 26.4 গ্রাম অ্যামোনিয়াম সালফেট উত্তপ্ত করতে হবে ঠিক আছে তাহলে 34 গ্রাম অ্যামোনিয়া পাওয়া যায় 132 গ্রাম অ্যামোনিয়াম সালফেট থেকে তাহলে 6.80 গ্রাম অ্যামোনিয়া পাওয়া যায় 26.4 গ্রাম অ্যামোনিয়াম সালফেট থেকে এতটুকু জিনিস ক্লিয়ার ইজি জাস্ট তোমাদের কাজ হবে টেস্ট পেপার খোলো একটা পেজ নাও ওখান থেকে যেই কেমিক্যাল ক্যালকুলেশনের অঙ্কটা আছে ওটা দেখো ওটার ক্যালকুলেশন বুঝতে পারছো কিনা এরকম 2-3টা পেজ করলে পরে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ তোমাদের কাছে এই জিনিসগুলো ইজি হয়ে যাবে যদি না পারো তাহলে কি করবে যদি না পারো তাহলে বইয়ে দেখবে বইয়ের মধ্যেই ওগুলো থাকবে ঠিক আছে নেক্সট সালফিউরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় সমীকরণ দেখো এরকম যদি কোশ্চেন তোমাদেরকে দিয়ে দেয় কোনো কারণে এরকম কোশ্চেন দিয়ে দেয় তাহলে তো তোমাদের সোনায় সোহাগা কেন তার কারণ হচ্ছে এখানে ইকুয়েশনটাই দিয়ে দিচ্ছে ইকুয়েশনটাই টোটাল ধরে দিয়ে দিচ্ছে যে H2SO4 এর সাথে NaOH এর রিঅ্যাকশন হচ্ছে Na2SO4 উৎপন্ন হচ্ছে আর জল উৎপন্ন হচ্ছে সালফিউরিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের রিঅ্যাকশন তাতে কি উৎপন্ন হচ্ছে আমাকে বলে দিল Na2SO4 আর H2 উৎপন্ন হচ্ছে এরকম রিঅ্যাকশন খুব কম আসে পরীক্ষায় যে হ্যাঁ তোমাকে রিঅ্যাকশনটাই দিয়ে দিচ্ছে কিন্তু যদি দিয়ে দেয় তাহলে তো খুব ভালো তাহলে তো তোমাদের খুবই মজা যে হ্যাঁ তোমাকে এতটুকুন জিনিস আর ভাবতে হবে না যে কোন রিঅ্যাকশন নিয়ে কাজ করতে হবে তাহলে তো জাস্ট পাতি ঐকিক নিয়ম ওটা তো সবাই পারে ঠিক আছে জাস্ট একটুখানি ধ্যান দিয়ে দেখো যে জিনিসগুলো কি হচ্ছে দেখো রিঅ্যাকশন যেটা দেওয়া আছে তাহলে ওটা দিয়ে লেখা স্টার্ট করি যে রিঅ্যাকশনে কি দেওয়া আছে H2SO4 তাহলে লিখি H2SO4 এর সাথে কার রিঅ্যাকশন হচ্ছে NaOH রিঅ্যাক্ট করে কি উৎপন্ন করছে রিঅ্যাক্ট করে উৎপন্ন করছে Na2SO4 প্লাস জল উৎপন্ন করছে এবার কথা হচ্ছে সমতা বিধানের তো সমতা বিধান করে দেওয়া আছে এখানে একটা 2 দেওয়া আছে আর এখানে কত দেওয়া আছে এখানে একটা 2 দেওয়া আছে তাহলে এবার আমাকে বলছে এবার দেখো রিলেশন খুঁজবো ঠিক আছে দেখো সবাই রিলেশন বাইরে খোঁজো কিন্তু রিলেশন বইয়ের মধ্যে খোঁজো রিলেশন বইয়ের মধ্যে খুঁজলে পরীক্ষায় হেল্প হবে বাইরে রিলেশন খুঁজলে পরে কোনো হেল্প হবে না ঠিক আছে তাহলে এখানে কি আছে
4.90 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সঙ্গে, তাহলে সালফিউরিক অ্যাসিডের সাথে কি হচ্ছে, সম্পূর্ণরূপে বিক্রিয়া করার জন্য কত গ্রাম হাইড্রোক্সাইড, এখানে অ্যাকচুয়ালি সোডিয়াম হাইড্রোক্সাইডের কথা বলছে, কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রয়োজন হবে। তাহলে কার সাথে কার রিলেশন, না সালফিউরিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের রিলেশন। ঠিক আছে, সালফিউরিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের রিলেশন। ঠিক আছে, আর কিচ্ছু যাচ্ছে না। তাহলে আমরা আমাদের রিলেশন হয়ে গেল যে কাদের মধ্যে, H2SO4 আর NaOH এর মধ্যে। কিন্তু কথা হচ্ছে আমরা এখান থেকে ইনফরমেশন নিব। কোথা থেকে ইনফরমেশন নিব, আমরা এই ইকুয়েশনটা থেকে ইনফরমেশন নিব। কি ইনফরমেশন নিব, যে এই ইকুয়েশনটাতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড কত গ্রাম NaOH এর সাথে রিঅ্যাক্ট করছে। ঠিক আছে, কত গ্রাম সালফিউরিক অ্যাসিড কত গ্রাম NaOH এর সাথে রিঅ্যাক্ট করবে। দেখো এখানে কত গ্রাম হচ্ছে, হাইড্রোজেনের কত হয় 1, কিন্তু আছে দুটা, তার মানে ইনটু 2 ব্র্যাকেট খোপ চেপে রেখে দিলাম। এরপর কি হবে, প্লাস করব। সালফারের কত হয়, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার 16 হচ্ছে ওর পারমাণবিক সংখ্যা, ডাবল করলে পরে কত হবে 32। এটা হচ্ছে ওর ভর সংখ্যা হচ্ছে, তাহলে 32। এবার কত হচ্ছে, প্লাস অক্সিজেন কত আছে, অক্সিজেনের হয় হচ্ছে 8, 8 8 16, তার মানে 16 ইন্টু এখানে কটা অক্সিজেন পরমাণু আছে 4টা, তাহলে 16 ইন্টু 4, তাহলে কি হচ্ছে উৎপন্ন 2 প্লাস 32 প্লাস এটা করলে পরে কত হয় 64, এটাতে কত হবে 34, 4 4 8 হবে 98। দেখো ঠিক আছে কিনা, 2 4 6 হচ্ছে 6 8 হচ্ছে 69 হচ্ছে 98 গ্রাম। 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড কার সাথে রিঅ্যাক্ট করতেছে, NaOH এর সাথে। কত গ্রাম NaOH চেক করি, সোডিয়াম, দেখো সোডিয়ামেরটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। সোডিয়ামের কত হয়, সোডিয়ামের নরমালি যদি দেখি, এই যে আমি বলছি না যে বারবার ডাবল করলে হয়ে যায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ডাবল করলে হয়ে যায়, কিছু কিছু ক্ষেত্রে ডাবল করলে হয় না। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে কাদের ক্ষেত্রে ডাবল করলে পরে হয় না, জাস্ট অতটুকু জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে। যেরকম সোডিয়াম, সোডিয়ামের কত হয়, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন, সোডিয়াম 11, 11 এর ডাবল করলে কত হয় 22। পরীক্ষা করে দিয়ে আসবো 22 দিয়ে কেটে দেবে, ভুল হয়ে যাবে। তার কারণ কি, সোডিয়ামের হবে হচ্ছে 23। ঠিক আছে, তাহলে 23 দিয়ে যদি করি তাহলে পরে এখানে কত আসবে 23 আসবে। অক্সিজেনের কত হয়, অক্সিজেনের 16 হয়, হাইড্রোজেনের কত হয়, হাইড্রোজেনের 1 হয়, আর টোটালটার আগে 2 ছিল, তার মানে ইনটু 2, তাহলে 2 প্লাস করলে পরে কত হবে 17, 7 আর 3 10 এর 0 হাতে গেল 1, 2 আর 3 আর 4, তার মানে কত হচ্ছে 80 গ্রাম। ঠিক আছে, তাহলে এখানে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড 80 গ্রাম NaOH এর সাথে রিঅ্যাক্ট করছে, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাক্ট করছে, বা সোডিয়াম হাইড্রোক্সাইডের বদলে লেখা থাকতে পারে কস্টিক সোডার সাথে রিঅ্যাক্ট করছে। ঠিক আছে, এই জিনিসগুলো জানতে হবে। যতবার আমি কস্টিক সোডা বলবো তোমরা বলো NaOH, যতবার আমি NaOH বলবো তোমরা একবার করে বলো কস্টিক সোডা, তাহলে জিনিসগুলো ক্লিয়ার হবে। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সাথে 80 গ্রাম NaOH বা কস্টিক সোডা রিঅ্যাক্ট করছে। তাহলে এখানে আমাকে কি জিজ্ঞাসা করছে, 4.90 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সঙ্গে সম্পূর্ণরূপে বিক্রিয়া করার জন্য কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন হবে। তাহলে প্রথম কথা কি হচ্ছে, 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কত 80 গ্রাম কস্টিক সোডা বা NaOH। তাহলে 1 গ্রাম কার সাথে জানি, 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করতে কি হবে, কম গ্রাম করবে NaOH। আর আমাকে দিয়েছিল কত গ্রাম সালফিউরিক অ্যাসিড, 4.90 গ্রাম, 4.90 তো 4.90 গ্রাম সালফিউরিক অ্যাসিড। তাহলে লেখো 4.90 গ্রাম সালফিউরিক অ্যাসিড রিঅ্যাক্ট করবে। তাহলে কি হবে, 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সাথে 80 গ্রাম NaOH রিঅ্যাক্ট করে, 1 গ্রামের সাথে কম করবে, 4.90 গ্রামের সাথে বেশি করবে। কম মানে ভাগ আর বেশি মানে কি হবে, গুণ হবে এখানে। তাহলে 80 ইন্টু 4.90 ডিভাইডেড বাই 98, এখান থেকে পয়েন্ট তুলবো, পয়েন্ট তুললে পরে কত আসবে 100 আসবে।
এই 0 দিয়ে এই 0 কাটবে, 49 দিয়ে 98 কাটলে পরে কত আসবে? 2 আসবে। 2 দিয়ে এটাকে কাটলে কত আসবে? 40 আসবে। এই 0 দিয়ে এই 0 কাটবো, তাহলে অ্যান্সার কত হচ্ছে? 4 গ্রাম। এত অবধি বুঝতে পারছো? তাহলে এখানে কি হচ্ছে? 4.90 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করবে কত? সম্পূর্ণরূপে রিঅ্যাক্ট করবে হচ্ছে 4 গ্রাম NaOH। ঠিক আছে? তাহলে এখানে এটাই জিজ্ঞাসা করছিল কত গ্রাম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন হবে। তাহলে কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন হবে? 4 গ্রাম। এতটুকুন ক্লিয়ার? বুঝতে পারছো সবাই? তো জিনিসগুলো ইজি আছে, তোমাকে জাস্ট রিঅ্যাকশন বুঝতে হবে। দেখো রিঅ্যাকশন রাট্টা মারার পার্ট, ওই জিনিসগুলো একটু ভালো মতন দেখতে হবে, বুঝে মুখস্থ করতে হবে। যেখানে কতগুলো সংকেত আছে ওটা কিভাবে বের করতে হয়, সংকেত যদি ভুলে যাও তাহলে পরে তুমি কি করে বের করতে পারবে? আমরা যে ক্লাস 6-7 করে আসছিলাম যে যোজ্যতার থেকে আমরা সংকেতটা বের করব, তো ওভাবে সংকেত বের করে নেবে, তাহলে পরে একটু একটু মাথায় থাকবে। তারপরে তো টোটালটা ঐকিক নিয়ম। একবার যদি এই ঐকিক তার আগের পার্ট পর্যন্ত, জাস্ট এতটুকুন পর্যন্ত যদি চলে আসো না, যে রিঅ্যাকশন লিখে ফেললাম, সমতা বিধান করে ফেললাম, তার মানে ভাবো যে তোমার অঙ্ক কমপ্লিট হয়ে গেছে। এরপর তোমাকে জাস্ট অঙ্কটাকে ঠিকঠাক করে এক্সিকিউট করতে হবে। ঠিক আছে? এরপর কি আছে দেখো, এরপর আছে হচ্ছে 100 গ্রাম H2 পেতে হলে কত গ্রাম ম্যাগনেসিয়ামের সঙ্গে লঘু H2SO4 এর বিক্রিয়া ঘটাতে হবে। কোশ্চেনটা পড়ো, একবার ভাবো যে ম্যাগনেসিয়ামের সাথে যদি H2 পেতে হলে কত গ্রাম ম্যাগনেসিয়ামের সঙ্গে রিঅ্যাক্ট করতে হবে। এই জিনিসটা দেখো একবার, যে লঘু H2SO4 এর সাথে ম্যাগনেসিয়ামের রিঅ্যাকশন, তাহলে দেখেই বোঝা যাচ্ছে কার কার মধ্যে রিলেশনটা হবে, মানে রিঅ্যাকশনটা কার কার মধ্যে হবে? ম্যাগনেসিয়ামের সাথে H2SO4 এর রিঅ্যাকশন হবে। ঠিক আছে? তাহলে ভাবো যে ম্যাগনেসিয়ামের সাথে H2SO4 এর রিঅ্যাকশন হলে কি হবে, দেখতে কেমন হবে? ম্যাগনেসিয়াম আছে, এর সাথে রিঅ্যাকশন হচ্ছে H2SO4, রিঅ্যাক্ট করলে পরে কি উৎপন্ন হবে? MgSO4 প্লাস H2 উৎপন্ন। এরকম অনেকগুলো রিঅ্যাকশন আছে, যেরকম Zn প্লাস H2SO4 দিয়ে হয় ZnSO4 প্লাস H2, দেন কপারের সাথে রিঅ্যাকশন আছে। তো এই জিনিসগুলো, এই ধরনের রিঅ্যাকশন গুলো মাথা রাখবে। আর এই রিঅ্যাকশন গুলো না আগে থেকে ব্যালেন্সড থাকে। দেখো ম্যাগনেসিয়াম একটা আছে, এখানে ম্যাগনেসিয়াম একটা আছে, SO4 এখানে SO4, হাইড্রোজেন দুটা, এখানে হাইড্রোজেন দুটা। তাহলে এতটুকুন জিনিস বুঝতে পারলে। এবার বলছে হচ্ছে, তাহলে এইটুকুন জিনিস হয়ে গেল আমাদের, রিঅ্যাকশন হয়ে গেল, সমতা বিধান হয়ে গেল, তার মানে আমার অর্ধেক জিনিস কমপ্লিট হয়ে গেছে। এবার আমাকে কি বের করতে হবে? কার কার মধ্যে রিলেশন আছে। বলছে 100 গ্রাম H2 পেতে, তাহলে কার মধ্যে রিলেশন আছে? হাইড্রোজেনের সাথে রিলেশন আছে। এই যে আমার হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেনের সাথে রিলেশন, কার রিলেশন? না ম্যাগনেসিয়ামের রিলেশন। তাহলে ম্যাগনেসিয়াম কোথায় আছে? ম্যাগনেসিয়াম এখানে আছে। এবার কথা হচ্ছে ম্যাগনেসিয়ামের ইসে কত ভর, এখানে কত দেওয়া আছে? 24। তাহলে ম্যাগনেসিয়ামের কত হচ্ছে? এখানে আমি 24 লিখে দিলাম। ঠিক আছে? ম্যাগনেসিয়াম 24, হাইড্রোজেন কত উৎপন্ন হচ্ছে। এবার আমরা এই রিঅ্যাকশনটার থেকে ইনফরমেশন নিব। এই যে আমরা রিঅ্যাকশনটা লিখলাম, দেন এটাকে ব্যালেন্স করলাম, এই ব্যালেন্সড রিঅ্যাকশনটা ইকুয়েশনটার থেকে আমরা কি করব? ইনফরমেশন নিব। Mg এখানে কটা আছে? একটা, তার মানে এখানে 24 হবে। হাইড্রোজেন কটা আছে? হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন গ্যাস আছে এখানে, তাহলে H2, তার মানে 1 × 2 হবে। কত আসবে? 2 গ্রাম। তাহলে 24 গ্রাম ম্যাগনেসিয়ামের সাথে H2SO4 রিঅ্যাক্ট করলে 2 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হয়। তাহলে আমাকে জিজ্ঞাসা করছে হচ্ছে 100 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করতে কত গ্রাম ম্যাগনেসিয়াম লাগবে। ইজি জিনিস, 2 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করতে কত গ্রাম ম্যাগনেসিয়াম লাগে? 24 গ্রাম ম্যাগনেসিয়াম লাগে। তাহলে 1 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করতে কত গ্রাম ম্যাগনেসিয়াম লাগবে? কম ম্যাগনেসিয়াম লাগবে। তাহলে 100 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করতে আমার কত গ্রাম ম্যাগনেসিয়াম লাগবে? বেশি ম্যাগনেসিয়াম লাগবে। বেশি মানে গুণ, তাহলে এই যে কাটলে পরে কত আসবে? 12। অ্যান্সার কত আসবে? 1200 গ্রাম। 1200 গ্রাম কি লাগবে? ম্যাগনেসিয়াম লাগে। তাহলে এতটুকুন জিনিস ভালো মতন দেখে দাও, জাস্ট রিঅ্যাকশনটা যদি তুমি একবার পারো তাহলে টোটাল ক্যালকুলেশন এমনি হয়ে যাবে। ঠিক আছে? একবার দেখে নাও ঠিকঠাক করে। ঠিক আছে? পটাশিয়াম ক্লোরেট, দেখো এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, এটা বারবার রিপিট করে আর এটা খুবই ইম্পর্টেন্ট। পটাশিয়াম ক্লোরেট অক্সিজেন গ্যাস উৎপন্ন করার জন্য
পটাশিয়াম ক্লোরেটের এই রিয়াকশনটা খুবই ইম্পর্টেন্ট। এখানে কি বলছে, পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করলে কতটা ওজন হ্রাস পায়। এখানে একটা কনসেপচুয়াল ব্যাপার আছে, ওজন হ্রাস কখন পাবে, যখন কোন একটা বস্তু আছে ওটাকে যদি আমি এমন কিছু রিয়াকশন হয় যার ফলে প্রোডাক্টে একটা গ্যাস উৎপন্ন হচ্ছে, কোনো একটা বিক্রিয়ক পদার্থ আছে যেটার থেকে বিক্রিয়াজাত পদার্থ হিসেবে গ্যাস উৎপন্ন হচ্ছে, তাহলে গ্যাস উৎপন্ন হলে পরে কি হবে, গ্যাসটা তো উড়ে যাবে, তাহলে গ্যাস যদি উড়ে যায় তাহলে ওখানে কি হবে, ওর ওজন হ্রাস পাবে। তাহলে এখানে কি আছে, পটাশিয়াম ক্লোরেট, পটাশিয়াম ক্লোরেট হচ্ছে KClO3, ঠিক আছে, পটাশিয়াম ক্লোরেট হচ্ছে KClO3। পটাশিয়াম ক্লোরেটকে যদি আমি উত্তপ্ত করি তাহলে কি উৎপন্ন হবে, KCl উৎপন্ন হবে প্লাস অক্সিজেন উৎপন্ন হবে। KClO3 থেকে কি উৎপন্ন হবে, KCl উৎপন্ন হবে আর অক্সিজেন উৎপন্ন হবে। এই যে এই অক্সিজেন উৎপন্ন হচ্ছে, এই অক্সিজেনটাই হচ্ছে কালপ্রিট, যার জন্য এই অঙ্কটা আমাদের দিয়েছে। কেন, এই অক্সিজেনটাই কি হচ্ছে, গ্যাস যেটা উড়ে যাচ্ছে, তার জন্য কি হচ্ছে, ওজন হ্রাস হচ্ছে। তাহলে KClO3 এবার দেখি ইকুয়েশন তো হয়ে গেল, ইকুয়েশনটা ব্যালেন্সড কিনা এটা দেখি। ইকুয়েশনটা কি ব্যালেন্সড আছে, দেখো এখানে পটাশিয়াম কটা আছে, একটা, পটাশিয়াম একটা, ক্লোরিন একটা, ক্লোরিন একটা, কিন্তু এখানে অক্সিজেন তিনটা, এখানে অক্সিজেন দুটা। তাহলে আমি সেম করব কি করে, সেম করতে গেলে আমাকে কি করতে হবে, এর আগে 3 লিখতে হবে, এর আগে 2 লিখতে হবে, তাহলে অক্সিজেন কটা হচ্ছে, এখানে 6টা, এখানেও অক্সিজেন কটা হচ্ছে 6টা। এতটুকুন জিনিস ক্লিয়ার, বুঝতে পারছো। কিন্তু অক্সিজেনকে সেম করতে গিয়ে আমরা কি দেখলাম, যে পটাশিয়ামও দুটা হয়ে গেল, ক্লোরিনও দুটা হয়ে গেল, তাহলে আমরা কি করব, পটাশিয়াম আর ক্লোরিনের আগে 2 লিখে দেবো, ব্যাস। এবার এটা জিনিসটা কি হয়ে গেল, একটা ব্যালেন্সড ইকুয়েশন। ব্যালেন্সড ইকুয়েশন মানে তোমার মোটামুটি অঙ্ক কমপ্লিট। এইবার যে জিনিসটা তোমাকে করতে হবে, জাস্ট এটাকে ক্যালকুলেট করতে হবে। কি আছে, KClO3, দেখো পটাশিয়ামেরটা তোমাকে এখানে দেওয়া নেই, পটাশিয়ামেরটা যেরকম তোমাকে জানতে হবে, ক্লোরিনেরটা তোমাকে জানতে হবে, অক্সিজেনেরটা যেটা ওটা তোমাকে জানতে হবে, ঠিক আছে। পটাশিয়ামের কত হবে, পটাশিয়ামের হচ্ছে 19, হ্যাঁ পটাশিয়ামের হবে হচ্ছে 39, ঠিক আছে। পটাশিয়ামের কত হয়, পটাশিয়ামের হচ্ছে 39, কিন্তু আমরা ভালো করে যদি ক্যালকুলেট করি, দেখো পটাশিয়াম যদি ক্যালকুলেট করি তাহলে কততে আসে, 19 এ আসে। তাহলে 19 যদি হয় তাহলে ওর পারমাণবিক সংখ্যা হচ্ছে 19 কে ডাবল করলে পরে কত আসবে, 38 আসবে। কিন্তু ওর ভর সংখ্যা কত আসতেছে, ওর ওজন কত আসতেছে, 39 আসতেছে। তাহলে পটাশিয়াম ইজ ইকুয়ালস টু কত হবে, 39। Cl, ক্লোরিনের কত হয়, 35.5, ঠিক আছে, 35.5, ক্লোরিনের কত হবে, 35.5। আরেকটা কি আছে, অক্সিজেন তো আমরা জানি ওটা কত হবে, অক্সিজেন ইজ ইকুয়ালস টু কত হবে, অক্সিজেন ইজ ইকুয়ালস টু হবে হচ্ছে 16। অক্সিজেনের কত আছে 8, 8 এ ডাবল করলে পরে 16। তাহলে এতটুকুন জিনিস ক্লিয়ার। এই যে আমি তোমাকে যে জিনিসটা বললাম, ইকুয়েশন ইজি, ইকুয়েশন যেটা মানে যেটা দেওয়া আছে জাস্ট তুমি ইকুয়েশনটা যদি লিখতে পারো ওটা ব্যালেন্স করা ইজি। কিন্তু তোমাকে কোথায় ঝামেলা করে দিয়ে রাখলো, এই ইনফরমেশন গুলো দিল না। এই ইনফরমেশন গুলো কি করতে হবে, তোমাকে নিজে থেকে লিখতে হবে, তখন হয় সমস্যা, ঠিক আছে। তো তোমাদেরকে এখন থেকেই বলছি কোন জায়গাগুলোতে বেশি ইম্পর্টেন্স দাও, যে হ্যাঁ ইকুয়েশনটা কি হচ্ছে আর পিরিয়ডিক টেবিল, ঠিক আছে, পিরিয়ডিক টেবিলটাতে ভালো মতন ধ্যান দাও আর ইকুয়েশনটাতে একটু ধ্যান দাও, ঠিক আছে। নেক্সট, তাহলে এবার যদি দেখি পটাশিয়ামের কত হবে, 39 হবে, প্লাস ক্লোরিনের কত হবে, 35.5 হবে, অক্সিজেনের কত হবে, অক্সিজেনের হচ্ছে 16 ইন্টু 3 হচ্ছে, কিন্তু এই টোটাল জিনিসটা কতটা আছে, 2 মোল। তাহলে এখানে 2 দিয়ে গুণ করব, তার মানে এখানে কত হচ্ছে 2, 39, 35.5 প্লাস 16 করলে পরে 48, 2। এটাকে যদি প্লাস করি তার মানে কত আসবে, দেখি 8, 5, 13, 13 আর 9 কত হচ্ছে, 13 আর 6 হচ্ছে 19, 13 আর 6 19 আর 3 22। তাহলে এখানে 2 হচ্ছে, 22 এর 2 ক্যারি 2, 4 2 6, 6 3 9, 9 3 12 হচ্ছে, তার মানে 1 2 2। আর এখানে যে 0.5টা এখানে 0.5, তাহলে 2 ইন্টু 1 to 2.5, তার মানে কত আসবে, 2 দিয়ে গুণ করলে 245। তাহলে 245 গ্রাম পটাশিয়াম ক্লোরেট থেকে যদি 245 গ্রাম পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করা হয় তাহলে কত ওজন হ্রাস পাচ্ছে, ওজন হ্রাস পাচ্ছে হচ্ছে 16 ইন্টু 2 করলে পরে কত আসবে, 16 ইন্টু 2 করলে 32, কত মোল আছে 3 মোল, তার মানে কত আসবে 3 ইন্টু 32
কত আসবে 96, 3 দুগুণ 6, 3 3 9, এত অবধি ক্লিয়ার? তাহলে 96 গ্রাম, তাহলে 245 গ্রাম 245 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে 96 গ্রাম কি হয়? ওজন হ্রাস পায়। তাহলে আমাকে জিজ্ঞাসা করছে 24.5 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে কত গ্রাম ওজন হ্রাস পাবে। তাহলে আমি দেখি কত গ্রাম অক্সিজেন উৎপন্ন হচ্ছে, তাহলে যত গ্রাম অক্সিজেন উৎপন্ন হচ্ছে তত গ্রাম কি হবে? ওজন হ্রাস হবে। ঠিক আছে, ইজি জিনিস। তাহলে 245 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে 96 গ্রাম ওজন হ্রাস পায়। তাহলে 1 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে কম গ্রাম ওজন হ্রাস পাবে। আর যদি 24.5 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করা হয় তাহলে বেশি গ্রাম ওজন হ্রাস পাবে। আর বেশি মানে কি হবে? গুণ হবে। 245 পয়েন্ট উঠলে পরে এখানে 10, তো এটি 245 কাটলো, অ্যান্সার কত আসবে? 9.6 গ্রাম ওজন হ্রাস পাবে। ইজি, ঐকিক নিয়ম, এটা তো আমরা বাঁ হাতে করে দিতে পারবো, এটা কোনো ব্যাপারই না। ঠিক আছে, এত অবধি বুঝতে পারছো? কারো কোনো রকম কনফিউশন আছে? বুঝে গেছো সবাই? এটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লিখে রাখতে পারো, এটা ইম্পর্টেন্ট। তার কারণ এখানে অনেকগুলো না ইনফরমেশন দেওয়া থাকে না। এক তো তোমাকে ইকুয়েশন দেওয়া নাই, দুই তো তোমাকে এই ইনফরমেশনটা দেওয়া নেই, তার জন্য এটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটার ব্যালেন্সিংটা ইজি, বাট তাও এটা ইম্পর্টেন্ট। নেক্সট যেটা আছে, নেক্সট কি আছে? 21 গ্রাম লোহিত তপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করলে কি পরিমাণ হাইড্রোজেন গ্যাস পাওয়া যাবে এবং স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার, এসআইপি না, এসআইপি না, এসটিপি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসারে এর আয়তন কত? একবার কোশ্চেনটা পড়ো, জিনিসটা বোঝার চেষ্টা করো যে হ্যাঁ এর মধ্যে ইকুয়েশন কি হতে পারে। কার মধ্যে ইকুয়েশন দিচ্ছে? লোহার মধ্যে দিচ্ছে, আর কি দিচ্ছে? স্টিমের মধ্যে দিয়ে চালনা করলে। স্টিম কি? জল, H2, ঠিক আছে। স্টিম আছে, আয়রন আছে, এটা স্টিমের মধ্যে দিয়ে স্টিম এর মধ্যে দিয়ে চালনা করলে পরে কি হবে? দেখো, রিয়াকশন কার কার মধ্যে হবে? এফির সাথে রিয়াকশন হবে, কার রিয়াকশন হবে? H2O রিয়াকশন হবে। রিয়াকশনে কি উৎপন্ন হবে এই জিনিসটা না তোমাকে জানতে হবে যে হ্যাঁ এইখান থেকে কি উৎপন্ন হচ্ছে। এই জিনিসগুলো যদি না জানো তাহলে পরে গন্ডগোল হয়ে যাবে যে হ্যাঁ এপির সাথে H2O রিয়াকশনে কি উৎপন্ন হয়, এই জিনিসটা তোমাদেরকে জানতে হবে। Fe3O4 উৎপন্ন, ঠিক আছে, Fe3O4 উৎপন্ন। আর কি উৎপন্ন হবে? এই হাইড্রোজেনটা বেরিয়ে যাবে, তাহলে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। এবার কথা হচ্ছে হাইড্রোজেন গ্যাস যদি উৎপন্ন হয় Fe3O4, ঠিক আছে, তাহলে এখানে Fe কটা আছে? 3টা। তাহলে Fe কে আমি কি করে দিলাম? 3 করে দিলাম। অক্সিজেন কটা আছে? 4টা। তাহলে অক্সিজেনকে এখানে 4টা করার জন্য আমি কি করব? Fe3O4, Fe3O4, Fe কটা আছে? 3টা, জল H2O, আর এখানে হচ্ছে Fe3O4 প্লাস হাইড্রোজেন। লিখবো, তাহলে অক্সিজেন আর অক্সিজেন ম্যাচ করে গেল, কিন্তু হাইড্রোজেন ম্যাচ করে নাই। হাইড্রোজেন কটা আছে? 8টা। এখানে যদি হাইড্রোজেন 8টা করতে হয় আমি এখানে কত লিখবো? 4 লিখবো। ব্যাস, এত অবধি বুঝতে পারছো? এবার হবে আমাদের ক্যালকুলেশন শুরু। এইবার এতটুকুন জিনিস পর্যন্তই যেটা তোমাকে জানতে হবে, এরপর যে জিনিসটা আছে ওটা তো ক্যালকুলেশন। 21 গ্রাম লোহিত তপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করলে কি পরিমাণ হাইড্রোজেন গ্যাস পাওয়া যাবে? আমরা ফার্স্টে ইনফরমেশন ইকুয়েশন থেকে নেই। ইকুয়েশনে কত গ্রাম এপি আছে? এপির কত হয়? 56।
এপির কত হয় 56, তাহলে এখানে কত হবে 56, তিনটা আছে তাহলে 56 ইন্টু 3 কত আসবে 318, 8 হাতে গেলে 1, 3 5 15 আর 1 16, 168। আরেকবার দেখি 318, 8 হাতে গেলে 1, 3 5 15 আর 1 16, এত গ্রাম এপি আছে থেকে কি উৎপন্ন হচ্ছে হাইড্রোজেন গ্যাস। কত গ্রাম হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে? হাইড্রোজেনের 1 ইন্টু 2 ইন্টু 4 কত হবে 4 দুগুণ 8 গ্রাম, তাহলে 168 গ্রাম এপির উপর দিয়ে স্টিম চালনা করলে 8 গ্রাম কি উৎপন্ন হয় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। আমাকে বলছে 21 গ্রাম লোহিত তপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করলে কি পরিমাণ হাইড্রোজেন গ্যাস পাওয়া যাবে। তাহলে লিখি 168 গ্রাম এফি এর উপর দিয়ে স্টিম চালনা করলে 8 গ্রাম হাইড্রোজেন গ্যাস পাওয়া যায়। তাহলে 1 গ্রাম এফি এর উপর দিয়ে স্টিম চালনা করলে কম গ্রাম হাইড্রোজেন গ্যাস পাওয়া যাবে। তাহলে পরে কত গ্রাম জিজ্ঞাসা করছে আমাকে? 21 গ্রাম। 21 গ্রাম এফি এর উপর দিয়ে হাইড্রোজেন এফি এর উপর দিয়ে স্টিম চালনা করলে বেশি পাওয়া যাবে। কত হচ্ছে? 21 কে যদি 8 দিয়ে গুণ করি, 21 কে 8 দিয়ে গুণ করলে 8 কে 8, 8 দুগুণ 16, 160 হয়। তাহলে 21 দিয়ে এটাকে কাটলে পরে কত আসবে 8, 8 দিয়ে 8 কাটলে কত আসবে 1 গ্রাম হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। 1 গ্রাম কি উৎপন্ন হচ্ছে? হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে। আমাকে জিজ্ঞাসা করছে এসটিপি তে আয়তন কত হবে, হাইড্রোজেন গ্যাসের আয়তন কত হবে। প্রথম কথা হচ্ছে এসটিপি তে হাইড্রোজেন গ্যাসের আয়তন কত হবে এই জিনিসটা যদি ক্যালকুলেট করি, দেখো হাইড্রোজেন গ্যাস মানে H2, হাইড্রোজেন গ্যাস, হাইড্রোজেন পরমাণু হচ্ছে H, হাইড্রোজেন গ্যাস যদি বলে H2 হবে। হাইড্রোজেন গ্যাস যদি H2 হয় এর আণবিক ভর কত হবে? আণবিক ভর হবে 1 ইন্টু 2 মানে 2 গ্রাম। তাহলে 2 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন হচ্ছে এসটিপি তে 22.4 লিটার। তাহলে 1 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত হবে? 22.4 লিটার ডিভাইডেড বাই 2, কাটাকাটি করলে পরে কত আসবে? নিচে কেন লিখতেছি 11.2 লিটার। তাহলে অ্যান্সার কত হবে? 11.2 লিটার। ঠিক আছে, অ্যান্সার কত হবে? এসটিপি তে আয়তন কত হবে? 11.2 লিটার। কি করে আসলো বুঝতে পারলাম। লাস্টের জিনিসটা আরেকবার দেখে নাও। হাইড্রোজেন কত উৎপন্ন হলো? 1 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হলো। 1 গ্রাম যদি হাইড্রোজেন উৎপন্ন হয়, দেখো হাইড্রোজেন গ্যাসের আণবিক ভর কত হয়? হাইড্রোজেন গ্যাসের আণবিক ভর হচ্ছে 2 গ্রাম। তাহলে 2 গ্রাম হাইড্রোজেন গ্যাস মানে এসটিপি তে আয়তন কত? 22.4 লিটার। তাহলে 1 গ্রাম হাইড্রোজেন মানে কত? কম হবে। তাহলে 22.4 ডিভাইডেড বাই 2, কাটাকাটি করলে পরে কত আছে? 11.2 লিটার। এত কি ক্লিয়ার? কোন রকম কনফিউশন নেই কারো? বুঝতে পারছো? আচ্ছা দেখতে যদি প্রবলেম হয় আমি 1 সেকেন্ড বড় করে দিচ্ছি এটা। ঠিক আছে, ঠিক আছে, বুঝে গেছো একদম। নেক্সট কোয়েশ্চেনটা পড়ো, কোয়েশ্চেনটা পড়ো, দেন একবার বোঝার চেষ্টা করো যে জিনিসটাতে কি হতে পারে, রিঅ্যাকশনটা কি হতে পারে, দেন ওটাকে সমাধান করার চেষ্টা করো, দেন ক্যালকুলেশন স্টার্ট হবে। এই জিনিসটা যদি একবার তুমি গেস করে ফেলতে পারো তাহলে পরে তোমার আর কোনো সমস্যা হবে না। কি পরিমাণ মার্বেল পাথরকে লৌহ হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা, মার্বেল পাথর মানে ক্যালসিয়াম কার্বনেট, অ্যাসিড বৃষ্টির জন্য কি সমস্যা হয়? ক্যালসিয়াম কার্বনেটের আস্তরণ খুলে খুলে পড়ে না, স্টোন ক্যান্সার বলে। কেন বলে? তার কারণ তাজমহলের মধ্যে কি আছে? CaCO3, CaCO3 এর উপরে যখন ওই অ্যাসিড বৃষ্টি হয় তখন কি হয়? ওখান থেকে স্টোন ক্যান্সার হয়, যেগুলো
স্মৃতিসৌধ যেগুলো থাকে পুরানো, এগুলো আমরা ক্লাস 9-এ পড়ে এসেছি, অ্যাসিড ক্ষার লবণে পড়ে এসেছি। কি পড়ে এসেছি? যে স্মৃতিসৌধ যেগুলো থাকে ওগুলোর মধ্যে অ্যাসিড বৃষ্টির ফলে ওগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, এই ধরনের বিষয়টাকে কি বলে? স্টোন ক্যান্সার বলে। তো এই জিনিসটা তো বুঝতেই পারছো। তাহলে মার্বেল পাথরের মানে কি? CaCO3, ক্যালসিয়াম কার্বনেট। তাহলে ক্যালসিয়াম কার্বনেট পাথরকে, মার্বেল পাথরকে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা সম্পূর্ণ বিক্রিয়া ঘটাচ্ছে। তাহলে ক্যালসিয়াম কার্বনেট CaCO3 এর সাথে কার রিয়াকশন হচ্ছে? লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl এর রিয়াকশন হচ্ছে। ফলে কি উৎপন্ন হবে? CaCl2 উৎপন্ন হবে। আর কি উৎপন্ন হবে? CO2 উৎপন্ন হবে আর জল উৎপন্ন হবে। CO2 উৎপন্ন হবে আর জল উৎপন্ন হবে। ঠিক আছে, এবার দেখো রিয়াকশনটা ব্যালেন্সড কিনা। রিয়াকশনটা ব্যালেন্সড হবে কিনা এই জিনিসটা একটু ভালো মতন দেখে নাও। ক্যালসিয়াম একটা, ক্লোরিন একটা, ক্লোরিন দুটা। প্রথম ঝামেলা হলো এটা, ক্লোরিন একটা, এখানে ক্লোরিন দুটা, তাহলে এখানে 2 দিয়ে দিই, তাহলে ক্লোরিন দুটা হয়ে গেল। ক্লোরিন দুটা দিতে গিয়ে দেখলাম হাইড্রোজেনে দুটো হয়ে গেল, তো হাইড্রোজেন এখানে দুটা আছে। অক্সিজেন এখানে 3টা আছে, অক্সিজেন এখানে কটা? 2টা আর এখানে 3টা। ব্যাস, ব্যালেন্সড ইকুয়েশন। ঠিক আছে, সমতা বিধান করা হয়ে গেছে, এতটুকুনি জিনিস ছিল। এবার দেখো কি থেকে কি উৎপন্ন হচ্ছে। কি পরিমাণ মার্বেল পাথরকে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা সম্পূর্ণ বিক্রিয়া ঘটালে STP তে 33.6 লিটার CO2 উৎপন্ন হবে। প্রথম কথা হচ্ছে কার সাথে কার রিলেশন আছে? ক্যালসিয়াম কার্বনেটের সাথে মার্বেল পাথরের সাথে কি পরিমাণ মার্বেল পাথর, তার মানে মার্বেল পাথরকে নিয়ে কথা হচ্ছে, CO2 উৎপন্ন হবে, তার মানে CO2 কে নিয়ে কথা হচ্ছে, তার মানে এটার সাথে এটার কথা বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে ক্যালসিয়াম কার্বনেট কত আছে? ক্যালসিয়াম কার্বনেট যদি বের করি, আমি তোমাদেরকে বলেছিলাম ক্যালসিয়াম কার্বনেট আস্তে আস্তে করতে করতে জিনিসটা মুখস্থ হয়ে যাবে। ক্যালসিয়াম কার্বনেট কত হয়? 100 গ্রাম। বের করে দেখাচ্ছি। ক্যালসিয়ামের কত হয়? 40, কার্বনের কত হয়? 12, অক্সিজেনের কত হয়? 16, কিন্তু আছে অক্সিজেন পরমাণু 3টা, তার মানে ইন্টু 3, তাহলে 40 প্লাস 12 প্লাস 16 ইন্টু 3 করলে 48, 48 আর 40 88, 88 আর 2 তে কত হয়? 90, 90 আর 10 এ কত হয়? 100। 100 গ্রাম, 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কত আয়তন বলছে? প্রথম কথা বলো আমাকে, এই যে জিনিসটা আছে এখানে কি ছিল? কার্বন ডাই অক্সাইড ছিল। কার্বন ডাই অক্সাইডের আগে কি কিছু লেখা আছে? কিছু লেখা নাই, মানে কি? 1 লেখা আছে, তার মানে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে 1 মোল। কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হচ্ছে কত? 1 মোল। তাহলে 1 মোল কার্বন ডাই অক্সাইড গ্যাসের আয়তন STP তে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার আর প্রেসারে, STP তে কত হবে? 22.4 লিটার। তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে 22.4 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হচ্ছে। আমাকে জিজ্ঞাসা করছে 33.6 লিটার কার্বন ডাই গ্যাস উৎপন্ন করতে, কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করতে কত গ্রাম মার্বেল পাথর লাগবে বা কত গ্রাম CaCO3 লাগবে। তাহলে আমরা বের করি, কি লিখবো? 22.4 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করতে কত গ্রাম CaCO3 লাগে, ক্যালসিয়াম কার্বনেট লাগে? 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট লাগে, CaCO3 লাগে। তাহলে 1 লিটার CO2 উৎপন্ন করতে কি লাগবে? কম লাগবে। তাহলে 100 বাই 22.4 গ্রাম CaCO3, আমাকে বলছে হচ্ছে 33.6 লিটার, তাই বলছে তো 33.6 লিটার CO2 উৎপন্ন করতে, 33.6 লিটার CO2 উৎপন্ন করতে আমার কি লাগবে? 33.6 লিটার CO2 উৎপন্ন করতে কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট লাগবে? তাহলে 100 ইন্টু 33.6 ডিভাইডেড বাই 22.4, কাটলে পরে কত আসবে? দেখো 11.2 দিয়ে যদি করি, 11.2 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে পরে কত আসে? 22.4, আর 11.2 কে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে পরে কত আসে? 633।
মানে 33.6 আসে, তাহলে 11.2 দিয়ে যদি কাটি তাহলে উপরে 3 আসবে, এখানে কত আসবে 2 আসবে, এটা দিয়ে কাটি যদি তাহলে 50 আসবে, তাহলে 3 5 15 150 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের প্রয়োজন হবে। ঠিক আছে, 150 গ্রাম কিসের প্রয়োজন হবে? ক্যালসিয়াম কার্বনেটের প্রয়োজন হবে। এত অবধি বুঝতে পারছো? কারো কোনো রকম কনফিউশন? এত অবধি ক্লিয়ার? দেখো এরপর যেই আছে অঙ্কটা, এখানে বলছে 24 গ্রাম ম্যাগনেসিয়ামকে অক্সিজেনে সম্পূর্ণরূপে পোড়ালে অক্সাইড উৎপন্ন হয়। পোড়ালে কত গ্রাম অক্সাইড উৎপন্ন হয়, এটা হচ্ছে কত গ্রাম, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকছে। ঠিক আছে, আমি ইকুয়েশনটা লিখে দিচ্ছি, তোমরা বাড়িতে ট্রাই করো। ইকুয়েশনটা কি হবে? ম্যাগনেসিয়াম আছে, ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেনের রিঅ্যাকশন হচ্ছে, তাহলে ম্যাগনেসিয়ামের সাথে যদি অক্সিজেনের রিঅ্যাকশন হয় তাহলে কি উৎপন্ন হবে? এমজিও উৎপন্ন হবে। কথা হচ্ছে কেন এমজিও উৎপন্ন হবে? তার কারণ এমজি কে যদি আমি আয়ন পাম্প করি তাহলে Mg2+ হয়, আর এটা কি হয় O2- হয়, তার মানে এর যোজ্যতা 2, এর যোজ্যতা 2, ক্রস করলে পরে কি হবে? Mg2O2। কিন্তু আমরা এরকম লিখি না, আমরা কি লিখি? MgO লিখি। তাহলে এটা হবে না, এটা হবে, MgO হবে। ঠিক আছে, MgO, কিন্তু অক্সিজেন দুটো আছে, তাহলে এই অক্সিজেনটাকে আমরা কি করব? ডাবল করে দেব। তাহলে অক্সিজেন দুটো হয়ে গেল, কিন্তু অক্সিজেন ডাবল করতে গিয়ে ম্যাগনেসিয়াম দুটো হয়ে গেল, তাহলে এই যে ম্যাগনেসিয়ামকে এখানে ডাবল করে দেব। তাহলে এটা তোমাদের কি থাকতেছে? হোমওয়ার্ক থাকবে। এই জিনিসটা তোমরা দেখবে যে হ্যাঁ কি করে কমপ্লিট করতে পারো তোমরা। ইজি আছে। কার কার মধ্যে রিলেশন আছে একটুখানি দেখো। ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেন পোড়ালে কত গ্রাম অক্সাইড উৎপন্ন হবে, তার মানে এর সাথে এর রিঅ্যাকশন। সবাই আমাকে কোথায় জানাবে? কমেন্ট সেকশনে জানাও। যারা সিরিয়াস, যারা করতে চাও, প্র্যাকটিস করতে চাও, তারা কমেন্ট সেকশনে আমাকে এটা জানাও, এটার অ্যান্সার কি হবে। ঠিক আছে, দেখো এই কোশ্চেনটা একটু ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ এখানে একটুখানি ঝামেলা আছে। ঝামেলা বলতে এখানে একটা অঙ্কের মধ্যে দুটো অঙ্ক দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এখন ঠিক আছে। ঠিক আছে, দেখো এখানে কি বলছে, 6 গ্রাম কার্বনকে সম্পূর্ণরূপে পোড়ানোর জন্য প্রয়োজনীয় অক্সিজেন কত গ্রাম পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করলে পাওয়া যাবে। পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করলে পাওয়া যাবে। ঠিক আছে, কোশ্চেনটা কি হবে যে 6 গ্রাম কার্বনকে সম্পূর্ণরূপে পোড়ানোর জন্য প্রয়োজনীয় অক্সিজেন কত গ্রাম পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করলে পাওয়া যাবে। তাহলে আমার ফার্স্ট কাজ হবে 6 গ্রাম কার্বনকে সম্পূর্ণরূপে পোড়ানোর জন্য কত গ্রাম অক্সিজেন লাগছে ওটা আগে বের করি। তাহলে 6 গ্রাম কার্বনকে উত্তপ্ত করতে বা পোড়ানোর জন্য কত গ্রাম অক্সিজেন লাগছে ওটা আগে বের করি। তাহলে কার্বনের সাথে অক্সিজেনের রিঅ্যাকশন হলে কি উৎপন্ন হবে? কার্বন ডাই অক্সাইড, CO2। ঠিক আছে, সম্পূর্ণরূপে পোড়ানোর জন্য, সম্পূর্ণরূপে পুড়ছে তার জন্য এখানে কি উৎপন্ন হবে? CO2। যদি সম্পূর্ণরূপে না পুড়তো তাহলে কি উৎপন্ন হতো? কার্বন মনোক্সাইড উৎপন্ন হতো। ঠিক আছে, যেহেতু সম্পূর্ণরূপে পোড়ানো হচ্ছে তার জন্য কি উৎপন্ন হবে? CO2 উৎপন্ন হবে। আর এটা অলরেডি ব্যালেন্সড ইকুয়েশন। দেখো কার্বন একটা অক্সিজেন দুটো ক্লিয়ার। তাহলে কার্বনের ভর কত? 12 গ্রাম। 12 গ্রামকে পোড়ানোর জন্য কত গ্রাম অক্সিজেন লাগছে? 16 × 2 মানে 32 গ্রাম। তার মানে 12 গ্রাম কার্বনকে পোড়ানোর জন্য 32 গ্রাম অক্সিজেন লাগে। তাহলে এখানেই যদি লিখি 12 গ্রাম অক্সিজেন কার্বনকে পোড়ানোর জন্য 32 গ্রাম অক্সিজেন লাগে, তাহলে 1 গ্রাম কার্বনকে পোড়ানোর জন্য কম গ্রাম অক্সিজেন লাগবে। তাহলে 6 গ্রাম কার্বনকে পোড়ানোর জন্য কি হবে? বেশি গ্রাম অক্সিজেন লাগবে। 32 × 6 / 12 কাটলে পরে কত হবে? 2, কাটলে পরে কত হবে? 16। তাহলে কত আসতেছে? 16 গ্রাম অক্সিজেন লাগবে। ঠিক আছে, 6 গ্রাম কার্বনকে পোড়ানোর জন্য 16 গ্রাম অক্সিজেন লাগবে।
এবার কথা হচ্ছে 16 গ্রাম অক্সিজেন উৎপন্ন করব, কিন্তু কোথা থেকে উৎপন্ন করব? পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করে উৎপন্ন করব। দেখো আমাকে বলছে 6 গ্রাম কার্বনকে সম্পূর্ণরূপে পোড়ানোর জন্য প্রয়োজনীয় অক্সিজেন, তাহলে প্রয়োজনীয় অক্সিজেন কত? 16 গ্রাম অক্সিজেন। এই যে 16 গ্রাম অক্সিজেন লাগছে, এই 16 গ্রাম অক্সিজেন কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে পাওয়া যায়? তাহলে প্রথম কথা হচ্ছে আমরা পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করি, তাহলে KClO3 এটাকে উত্তপ্ত করলে কি উৎপন্ন হবে? KCl প্লাস O2 উৎপন্ন হবে। রিঅ্যাকশন যদি ব্যালেন্স করি তাহলে কি হবে? এখানে 2 দিব, এখানে 3 দিব, আর এখানেও 2 দিব, তাহলে এটা ব্যালেন্সড ইকুয়েশন। এই ব্যালেন্সড ইকুয়েশনে আমরা দেখি কি থেকে কি উৎপন্ন হচ্ছে। KClO3 কত আছে? KClO3 পটাশিয়াম যদি এখানে দেখি 39 আছে, ক্লোরিন কত আছে? 35.5, অক্সিজেন কত আছে? 16 × 3। এই জায়গাটা আমি একটু স্পিড আপ করলাম, কেন করলাম? তার কারণ এই রিঅ্যাকশন গুলো তোমাদেরকে আগে করানো হয়েছে, একটা KClO3 এর অঙ্ক করানো হয়ে গেছে, তো এই জিনিসটা তোমরা একটু ভালো মতন দেখবে। কি হবে? এটা 2 দিয়ে গুণ হবে, তাহলে 2 39 প্লাস 35.5 প্লাস কত হবে? 48, ক্যালকুলেট করলে পরে কত আসবে? 122.5, এটাকে গুণ করলে পরে কত আসবে? 245 গ্রাম। তাহলে 245 গ্রাম ক্যালসিয়াম পটাশিয়াম ক্লোরাইড থেকে 245 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে কত গ্রাম অক্সিজেন পাওয়া যাচ্ছে? না, অক্সিজেন পাওয়া যাচ্ছে 16 × 2 × 3 মানে 32 মানে 96। তার মানে 96 গ্রাম অক্সিজেন পাওয়া যায় 245 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে। তাহলে আমাদের প্রয়োজনীয় অক্সিজেন কত ছিল? প্রয়োজনীয় অক্সিজেন ছিল 16 গ্রাম। তাহলে 16 গ্রাম অক্সিজেন পাওয়া যাবে কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে? তাহলে পরে এখান থেকে আমরা বের করি 96 গ্রাম অক্সিজেন পাওয়া যায় 245 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড KClO3 কে উত্তপ্ত করলে। তাহলে 1 গ্রাম অক্সিজেন পাওয়া যায় কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে? কম গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে, কম গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে, তাহলে কম মানে ভাগ করব পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে। এবার কথা হচ্ছে আমার প্রয়োজনীয় অক্সিজেন কত লাগবে? 16 গ্রাম। তাহলে 16 গ্রাম অক্সিজেন উৎপন্ন করতে প্রয়োজনীয় পটাশিয়াম ক্লোরাইড কত হবে? 245 × 16 ডিভাইডেড বাই 96 কত হবে? কত দিয়ে কাটবে? 6 দিয়ে কাটবে। 6 6 36 6 আর হলো 3, 6 কে 6 আর 3 এ 9। এবার যদি এখানে দেখি কাটাকাটি যায় কিনা, কাটাকাটি যাবে? যাবে না। এটা পয়েন্টে আসলে পরে যেটা অ্যান্সার আসবে ওটাই আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে? আর বেশি ভেবে লাভ নেই। 245 ডিভাইডেড বাই 6, তাহলে কত হবে? 245 ডিভাইডেড বাই 6 কাটি। 245 4 6 24 5 আসলো, ওপর থেকে একটা ডিজিট নিচে আনার পরেও যাচ্ছে না, তাহলে 0 দিয়ে অঙ্ক কমপ্লিট করব, কিন্তু আমরা অঙ্ক কি কমপ্লিট করতে যাচ্ছি না, পয়েন্ট দিয়ে আবার একটা 0 আন। তাহলে কত হবে? 6 নং 54 হয়, 6 8 48 হয়, 6 8 48 2 0 কি করি? 3 6 18 করে দিই। 3 6 কত হচ্ছে? 18 হচ্ছে। এরপরে যাই আসুক আমরা নিয়ারলি ইকুয়াল টু কত করে দেব? 40.8 গ্রাম, 40.8 গ্রাম, ঠিক আছে? এখানে অ্যান্সার কি হবে? 40.8 গ্রাম। তাহলে 40.8 গ্রাম 40.8 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে পরে কত উৎপন্ন হবে? 16 গ্রাম অক্সিজেন উৎপন্ন হবে, যেই অক্সিজেনটা কি করবে? সম্পূর্ণরূপে 6 গ্রাম কার্বনকে কি করবে? পোড়ানোর জন্য প্রয়োজন হবে, ঠিক আছে? জাস্ট এই জিনিসটা একটুখানি ভালো মতন দেখো, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। এখানে দুটা অঙ্ক একসাথে মার্জ ছিল, একটার থেকে ইনফরমেশন বের করে পরেরটাতে ইউজ করতে হবে, ঠিক আছে? তো এগুলো একটুখানি ইম্পর্টেন্ট হয়ে যায়, এটা খুবই ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। কার্বন যুক্ত কোনো গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব 13 দেওয়া আছে, তার আণবিক সংকেত কত হবে? কোনটি হবে? দেখো বাষ্প ঘনত্ব আর আণবিক সংকেতের মধ্যে সম্পর্ক কি? আণবিক ভরের মধ্যে সম্পর্ক কি? m = 2d। m = যদি 2d হয় তাহলে বাষ্প ঘনত্ব আমাকে দিয়ে দিচ্ছে 13,
তাহলে m ইজ ইকুয়ালস টু কত হবে 2 ইনটু 13, তার মানে কত হবে 26। তোমাকে জাস্ট চেক করতে হবে এই চারটার মধ্যে কার আণবিক ভর কত হয়, 26 গ্রাম হয়। কোথায় অ্যান্সার জানাবে, কমেন্ট সেকশনে। ঠিক আছে, দেখো আজকের ক্লাসটা এটুকুই ছিল। এরকম আরো অনেক কোশ্চেন তোমরা প্র্যাকটিস করো। তোমাদের ফার্স্ট কাজ হবে হচ্ছে আজকের ক্লাসটা করার পর তোমরা সদ্য জিনিসটা পড়লে খুব ভালো মতন করে। তো এই জিনিসটা এখন তোমার কাজ কি হবে, আমার ক্লাসটা করলে যেগুলো আমি হোমওয়ার্ক দিলাম ওই হোমওয়ার্ক গুলো করলে সাথে সাথে কমেন্টে জানাও যে হ্যাঁ তোমার অ্যান্সার কি আসছে, আর দেখো প্রত্যেকের অ্যান্সারের সাথে তোমার অ্যান্সার মিলছে কিনা। আর তার থেকেও বড় কথা, তোমার অ্যান্সার যদি তুমি জেনে থাকো যে হ্যাঁ তোমার অ্যান্সার ঠিক আছে, তাহলে বলো আমাকে কমেন্ট সেকশনে জানাও। তাতে কি হবে, তোমার জিনিসটা মাথায় থাকবে যে হ্যাঁ এই কোশ্চেনটা কেডি স্যার করতে দিয়েছিল, এটাই পরীক্ষায় চলে এসেছে। ঠিক আছে, তো খুব ভালো করে পড়াশোনা করো। এটা তো করলে, এটা করার পর তোমরা কি করবে, একটুখানি রেস্ট নাও, যা কাজ করার আছে করে নাও। দেন কি করো, তোমাকে একটা জিনিস মাথায় রাখবে যে টেস্ট পেপার খুলে নিয়ে টেস্ট পেপারের মধ্যে যেই যেই অঙ্কগুলো আছে ওরকম প্রত্যেকদিন 3টা-4টা করে অঙ্ক করার চেষ্টা করো। ঠিক আছে, আর যদি এই জিনিসটা নিজে প্র্যাকটিস করা স্টার্ট করো, আর তোমাদের যদি মনে হয় যে না আমি তো একা করতে পারছি না, তাহলে তোমাদের জন্যই আছে আমাদের রেস ব্যাচ। রেস ব্যাচে তোমরা জয়েন করতে পারো। এখন আপাতত কয়েকদিনের জন্য এই প্রাইসটা ড্রপ করা হয়েছে, তো এই জিনিসটা তোমরা ভালো মতন দেখো, অফার্ড প্রাইস এটা, তো তোমরা জয়েন করতে পারো। তোমরা যদি চাও যে তোমরা আমাদের সাথে প্র্যাকটিস করবে, এরকম আরো অঙ্ক আমরা প্র্যাকটিস করব একসাথে। তো দেখা হচ্ছে নেক্সট সেশনে। তার আগে পর্যন্ত খুব ভালো করে পড়াশোনা করো, সামনে এক্সাম আসছে, অনেক এক্সাম আছে, টেস্ট আছে, দেন মাধ্যমিক আছে। তো খুব ভালো করে পড়াশোনা করো। অল দ্য বেস্ট।